বাংলাদেশ ব্যাংকের অর্থ নিজস্ব সিস্টেম থেকে হ্যাক হওয়ার ঘটনা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। মামলা করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজধানীর যানজট নিরসনের নতুন নতুন প্রকল্পের প্রস্তাব জাইকার, গবেষণা নয় বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। এবং পরিকল্পনার ৬ বছর পরেও আলোর মুখ দেখেনি গাজীপুরের ধীরাশ্রম আইসিডি, নির্মাণ হলে কমবে পণ্য পরিবহন খরচ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব দেশের ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডির ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বারবিটার সাবেক সহ সভাপতি রায়হান আজাদ। জনাব রায়হান আজাদ, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তার আগে অন্যান্য কিছু সংবাদ জেনে আসছি। রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপায় নিহত বিশিষ্ট চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা জানেন খালিদ মাহমুদ মিঠু যিনি একাধারে পরিচালক, চলচ্চিত্র পরিচালক, লেখক এবং চিত্রশিল্পী ছিলেন, তিনি গত 7 তারিখে গাছের চাপায় পড়ে মারা গেছেন ধানমন্ডি 4 নম্বর রোডে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের সামনে যে বেদিটি রয়েছে তার উল্টো দিকে তার মরদেহটি রাখা হয়েছে সব ধরনের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এখানে তার পরিবার এবং তার সুধী এবং যারা বন্ধু রয়েছেন তারা সবাই এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে কিন্তু তার বন্ধু যারা আছেন সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমরা বলে রাখতে চাই, সেটি হলো যে গত 7 তারিখে যখন ঘটনাটি ঘটে তারপরে তার জানাজা হয় বাদ মাগরিব এবং তাকে এরপরে বারডেমের মর্চুয়ারিতে রাখা হয় এবং আজ সকালে নিয়ে আসা হয়েছে এবং আজ এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে। তার যে শিক্ষা জীবন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, তাকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং বেশ কিছুক্ষণ সেখানে রাখার পর সেখান থেকে নিয়ে যাওয়া হবে তার কিছু কর্মজীবন যেখানে পরিচালনা তিনি করেছেন এবং ছিলেন। সেটি হচ্ছে যে তেজগাঁও চ্যানেলের যে অফিসটি রয়েছে সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে এবং সেখানে তার যে বাবার যে কবর রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে। খালিদ মাহমুদ মিঠুর ব্যাপারে যদি আপনাদেরকে আমরা কিছু জানিয়ে রাখতে চাই, সেটি হলো 1960 সালে তার জন্ম হয় এবং 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি সেখানে তার শিক্ষা জীবন সম্পন্ন করেন এবং তার যে চলচ্চিত্র পরিচালনা এবং অন্যান্য যে কর্মজীবন রয়েছে সেখানে গহীনের শব্দ নামে প্রথম যে চলচ্চিত্রটি তার মুক্তি পায় সেটি কিন্তু জাতীয় পুরস্কার পান এবং 2010 সালের 26শে মার্চ এটি মুক্তি পায় এবং বেশ প্রশংসা কিন্তু এই চলচ্চিত্রটি কুড়ায়। আরেকটি যে তিনি পরিচালনা করেছেন সেটি হলো জোনাকির আলো। সেই জোনাকির আলো যে চলচ্চিত্রটি রয়েছে সেটিও কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছিল এবং সেটির জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবারে তার যে ছেলে এবং তার মেয়ে সহ তার পরিবারের অন্য সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই কিন্তু আবেগ আপ্লুত এবং তারা বলছেন যে সময়টায় পূর্ণ একটি জীবনের শেষে যে সময়টায় আসলে সাধারণ মানুষের জন্য কিছু করার যে সুযোগটি থাকে, দেশের জন্য করার যে সুযোগটি থাকে অথবা নিজের জায়গাটি মানুষের জন্য দেওয়ার যে সুযোগটি থাকে, যে সময়টি থাকে, সে সময়টি আসলে খালিদ মাহমুদ মিঠু অনেক কিছু দেওয়ার ছিল তার। সেই সময়টি আসলে এ ধরনের একটি ঘটনা ঘটে এবং আরেকটি বিষয় যেভাবে আসলে গাছটি পড়ে তিনি মারা গেছেন
এজন্য কিন্তু নাগরিক, বিশেষ করে আমাদের যে দক্ষিণ সিটি কর্পোরেশন রয়েছে তাদের যে দায় দায়িত্ব এবং তাদের ব্যাপারে কিন্তু এখানকার সবাই বলছেন যে একটি নিরাপদ শহর গড়ার জন্য অবশ্যই এই ধরনের বিষয়গুলো দৃষ্টিতে আনা উচিত। এই ছিল এখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপায় নিহত বিশিষ্ট চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদের মিঠুর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। চলে যাচ্ছে অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাক হওয়ার ঘটনা অস্বীকার করেছে ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক। বিষয়টি অস্বীকার করে গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে ব্যাংকটির মুখপাত্র আন্দ্রেয়া প্রিস্ট জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে প্রমাণ ছাড়া হেনস্থা করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্কের সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সিস্টেম লঙ্ঘনেরও প্রমাণ মেলেনি। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের অর্থই যে হ্যাকড হয়েছে তারও কোনো প্রমাণ নেই। তবে এ বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ব্যাংকের মুখপাত্র। বর্তমানে বিশ্বের অন্তত 250 কেন্দ্রীয় ব্যাংক, সরকার এবং অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রয়েছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হওয়ার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর এ কারণে ব্যাংকটির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের এখানে কোনো রকমের দোষ কিছু নেই। এটা ফেডারেল রিজার্ভই যারা এটা সেখানে হ্যান্ডেল করেন, তাদের কোনো গোলমাল হয়েছে। তারা যদিও অস্বীকার করেছেন যে তাদের কোনো দায়িত্ব নেই, এটা হতেই পারে না। ওখান থেকে তারা একটা বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ব্যাংকের কাছে যে আমরা এরকম একটা হুকুম পেয়েছি, তোমরা এটা কনফার্ম করো। এবং তারা এটা বলেছে ইট ইজ ফলস। কিন্তু নির্দেশনা পাওয়ার আগেই পেমেন্টটা হয়েছে। এদের এরকমভাবে স্ট্রংলি অপোজ করার কোনো অধিকার নেই আমাদের কাছে যে তথ্য আছে তাতে। অফকোর্স আমরা তো করবো কি, তার বিরুদ্ধে কেস করবো। তাদের কাছে টাকা রাখছি, তারাই এটা রেসপন্সিবল। নতুন কিছু প্রকল্প সহ কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির সংশোধনী প্রস্তাব জমা দিয়েছে জাইকা, যাতে নতুন 5টি এমআরটি ও 2টি বিআরটি লাইন এবং ঢাকার আশেপাশের জেলাগুলোকে সংযুক্ত করে 3টি বৃত্তাকার সড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। 2035 সালের মধ্যে এই প্রকল্পগুলোর বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। শেখ জায়েদের রিপোর্ট। রাজধানী ও এর প্রবেশ পথগুলো যানজট মুক্ত করতে 20 বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি মন্ত্রিসভায় অনুমোদিত হয় 2009 সালে। গত 6 বছরে 2-1টি উন্নয়ন প্রকল্প ছাড়া একরকম অকার্যকরী ছিল এসটিপির বাস্তবায়ন। নির্মাণাধীন মেট্রো 6 সহ আরো 4টি মেট্রো রেল নির্মাণের সুপারিশ আছে জাইকার সংশোধনী প্রস্তাবে। রয়েছে ঢাকার আশপাশের জেলাগুলোকে সংযুক্ত করে 2টি বিআরটি লাইন ও 3টি রিং রোড নির্মাণের প্রস্তাবও। মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা বাজেটের এই প্রকল্পগুলো। রিভিশন ফাইনাল অলরেডি হয়ে গেছে। আমরা মন্ত্রী পরিষদের প্রেজেন্টেশনের জন্য এক্সিকিউটিভ সামারি রেডি করছি। অনুমোদন করার পরে ঢাকা শহরের জন্য প্রায়োরিটি বেসিসে যানজট নিরসনের লক্ষ্যে প্রাইম ভূমিকা পালন করবে। আশা করি ওটা এপ্রিলের মধ্যেই আমরা ফাইনাল মানে অনুমোদন পাবো আর কি। প্রস্তাবিত আরএসটিপির প্রকল্পগুলো বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে 2035 সাল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বর্তমান যানজট এবং জনসংখ্যা বিবেচনায় নতুন নতুন পরিকল্পনা নয়, এসটিপিতে বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করা উচিত। 2035 সালে 5টা মেট্রো এবং 2টা বিআরটি করবে। তো 2035 পর্যন্ত আমি কি করব? আমার মাস ট্রানজিটের অবস্থা কি হবে? লোক সংখ্যা তো 2035-এ বেড়ে আপনার প্রায় 3 কোটির কাছাকাছি চলে যাবে। অনুমোদিত প্রজেক্ট এসটিপিকে কেন্দ্র করে কাজ শুরু হয়েছে। কোনো প্রজেক্টকে বাদ না দিয়া এই প্রজেক্টগুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেদিকে আগে যাওয়ার জন্য আমি বলবো। নতুন নতুন স্টাডির আর প্রয়োজন নাই। 2025 সালের মধ্যে এই পরিকল্পনার অধীনে মেট্রো 1 ও মেট্রো 5-এর কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রেলপথে কন্টেইনার পরিবহনের জন্য 1987 সালের পর নতুন কোনো আইসিডি প্রতিষ্ঠিত হয়নি দেশে। 2010 সালে রেলওয়ের মাস্টার প্ল্যানে গাজীপুরের ধীরাশ্রমে একটি আইসিডি নির্মাণের পরিকল্পনা থাকলেও 6 বছরেও তা আলোর মুখ দেখেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে ঢাকার বাইরের শিল্পাঞ্চলগুলোর জন্য গাজীপুরে প্রস্তাবিত আইসিডি নির্মিত হলে পণ্য পরিবহনের খরচ অনেকাংশেই কমে আসবে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি।
সারা বিশ্বে 50 ভাগ কন্টেইনার রেলপথে পরিবহন হলেও বাংলাদেশে হয় মাত্র 3 ভাগ। ঢাকা শহরে দিনের বেলায় ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় শহরের কেন্দ্রস্থলের কমলাপুরে অবস্থিত রেলভিত্তিক একমাত্র আইসিডি ব্যবহারে নানা সমস্যায় পড়তে হয় আমদানি রপ্তানিকারকদের। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের মতে, ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডাবল হওয়ায় গাজীপুরের ধীরাশ্রমে একটি ডেডিকেটেড আইসিডি নির্মাণ জরুরি। এতে চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান কন্টেইনারের চাপ সামলানো সহজ হবে। কন্টেইনার জট হয় না, এটি আমরা ম্যানেজমেন্টে ইমপ্রুভ করেছি, কিন্তু এটির একটা সীমা আছে। এই কারণে ধীরাশ্রমে এটি আইসিডি প্রয়োজন, সেটি আসলে এবং অন্য জায়গায় যোগাযোগ স্থাপনের জন্য খুবই চমৎকার জায়গা। ডেডিকেটেড রেলওয়ে সার্ভিসগুলো ডেভেলপ করে যে কন্টেইনার, তা আমার মনে হয় 10-15-20% কন্টেইনার আমার রেলওয়েতে পরিবহন করা সম্ভব হবে। এক্ষেত্রে পরিবহন ব্যয় কমানো ও পণ্যের নিরাপত্তার খাতিরে ধীরাশ্রমে প্রস্তাবিত আইসিডিটি দ্রুত নির্মাণের দাবি ব্যবসায়ীদের। আইসিডি কমলাপুরকে গুটিয়ে ওখানে নেওয়াটাই আমি মনে করি বাঞ্ছনীয়। ঢাকা চট্টগ্রাম বাই রোডে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে পয়সাও সেফ হবে। বেশ কতগুলি জায়গায় এই মালামাল খোয়া যাচ্ছে বা ওখানে ট্রাক থামিয়ে মালামাল গায়েব করে দেওয়া হচ্ছে। তো এটা যদি চালু হয় তাহলে এটা অনেকটাই আমরা মনে করি উপকৃত হব। তবে রেলমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তিপত্র স্বাক্ষরের পরই পরবর্তী কার্যক্রম শুরু হবে। আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, আশা করি এটা বাস্তবায়িত হবে অতি তাড়াতাড়ি। ইতিমধ্যে ট্রানজাকশন রাখবে নিয়োগের জন্য আহ্বানকৃত RFP এর কারিগরিও আর্থিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মাসে এই চুক্তিপত্র স্বাক্ষর হবে। যেহেতু প্রকল্পটি লাভজনক, তাই বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাওয়া যাবে। গাজীপুর আইসিডি বছরে 3 লাখ টিউএস কন্টেইনার হ্যান্ডলিং করবে। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $30 কোটি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই বিষয়ে বিস্তারিত জানতে আলোচনা চলে যাচ্ছি বারবিডার সাবেক সহসভাপতি রায়হান আজাদের কাছে। জনাব রায়হান আজাদ, আমরা রিপোর্টটিতে যেমনটা দেখলাম যে আমরা জানি যে ঢাকার কমলাপুরে একটি আইসিডি রয়েছে, সেটা ঢাকার মধ্যে কিংবা ঢাকার আশেপাশের যে কন্টেইনারগুলো আসলে রাখার জন্য একটি ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটা আসলে কতটুকু সামর্থ্য রয়েছে? কারণ দিন দিন আমাদের কিন্তু আমদানির পরিমাণও বাড়ছে, আমাদের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণও বাড়ছে, সেটা আসলে কতটুকু চাহিদা পূরণ করছে? ধন্যবাদ ইমতিয়াজ। আমাদের কন্টেনার যে আইসিডিটা রয়েছে, মানে ইনল্যান্ড কন্টেনার ডিপো যেটাকে বলে আইসিডি, তো এইটা আমাদের তো চাহিদা ফুলফিল করতে পারছে না। যেটা বললাম আপনাদের নিউজে, যে জিনিসটা আমরা দেখলাম যে এইটা ঢাকা শহরের মাঝখানে থাকার কারণে, মানে দিনের বেলা ট্রাক কন্টেনারগুলো ওদিকে চলাচল করতে হচ্ছে, ট্রাফিকও অনেক বেশি, তো ওই চাহিদা তো ফুলফিল করতেই পারছে না। আর অতটুকু জায়গাও নেই আশেপাশে, যে জায়গাটা এখানে, এটা আমাদের মানে ওই জিনিসটা বাড়ানোর কোনো ক্যাপাসিটি ওখানে নেই। তো যেটা 6 বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল এই ধীরাশ্রমে, এটা যদি হতো তাহলে হয়তো আরও বেটার হতো। মেইনলি এটা যেই উদ্দেশ্যে করা, আমাদের গাজীপুরে তো বেশিরভাগই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি, যেগুলি আমাদের এক্সপোর্টে একটা অনেক বড় ভূমিকা রাখে, যদি সেটা সেখানে হয় তাহলে তাদের গার্মেন্টস যে ব্যবসা, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে তাদের অসুবিধাগুলি তারা ফেস করে, টাইমলি তারা শিপমেন্ট করতে পারে না, তারা রোডে, যেটা উনি একজন বলছিল যে গার্মেন্টস ব্যবসায়ী, যে রোডে অনেক সময় তাদের মাল সিকিউর থাকে না, অনেক সময় মালের পরিবহন ট্রাকেও ঝামেলা হয়। তো আর পৃথিবীর সব জায়গায় যে 50% মানে পণ্য পরিবহন কিন্তু রেলের মাধ্যমেই হয়। আর আমরা তো শুনে আসছি যে আমাদের রেল তেমন কোনো লাভজনক অনেক দিন ধরে নেই। তো আমরা এই প্রজেক্টটা যদি তারা চালু করতো তাহলে তোমার রেলও একটা লাভজনক পর্যায়ে আসতে পারতো, আমার ধারণা আর কি। তো সেই ক্ষেত্রে এখন থেকে, যেহেতু আগে শোনা গেছে একটা চাইনিজ কোম্পানির মাধ্যমে মনে জয়েন্ট ভেঞ্চার এই ধীরাশ্রমটা করার কথা ছিল, এটা না করে $30 কোটি, অ্যাকচুয়ালি 300 কোটি টাকা মনে হবে আর কি। এটা কিন্তু আমাদের দেশে অনেক ব্যবসায়ী করতে পারবে। এর চেয়ে বড় বড় 20,000 crore টাকা কিন্তু আমাদের দেশে ওই পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা করছে। তো এটা ব্যবসায়ীদের সাথে কিন্তু পার্টনারশিপে করলে মনে হয় এটা আরো আগানো সম্ভব ছিল। বা গার্মেন্টস ব্যবসায়ী যে লিডিং যারা আছে তাদের সাথে বসে, বা বিজিএম এর সাথে বসে কথা বললে মানে সবার জন্য বেটার হতো। পিপিপির মাধ্যমে আসলে এটা করার একটা সুযোগ রয়েছে, যেহেতু ব্যবসায়ীদের আসলে চাহিদাটা বেশি, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন এটা। তাদের প্রয়োজন, তারা নিজেদের তাগিদে হয়তো তারা একটা গ্রুপ করে চলে আসতে পারে, এবং তারাই জানে যে কি ওখানে মানে কিভাবে করলে তাদের জিনিসটা ভালো হবে। আপনি জানেন তো 6-7 বছর আগে যে এই যে কন্টেনার হ্যান্ডলিং যেটা চিটাং পোর্টে প্রাইভেটে দেওয়ার পরে এখন কিন্তু অনেকটাই স্মুথ হয়েছে। তো দিলে কিন্তু আমাদের জন্য বেটার মনে করি, ব্যবসায়ীদের জন্য পাবলিক সম্পৃক্ততা আসলে বাড়ানো যেতে পারে। যেহেতু আমরা এটা ফেস করতেছি, আমরা এটা সমস্যাটা বুঝতে পারবো একসাথে করে। এখন এটা কে করবে? এছাড়াও তো এর আগে পানগাঁও নিয়েও তো চেষ্টা করা হয়েছিল যে নদী পথে আনা হবে।
এইটা করার আগেও আবার পটুয়াখালীতেও আরেকটা পোর্ট নিয়ে আলাপনা আছে, যেগুলি এক্সিস্টিং আছে এগুলি আগে ঠিক করতে বলে মনে বেটার হতো। দিন দিন আসলে আমাদের রপ্তানি বাড়ছে, একই সঙ্গে আসলে আমদানির পরিমাণটাও বাড়ছে, এবং এই যে র মেটেরিয়াল গুলো আমাদের রপ্তানি যতই আমরা বাড়াবো, কাঁচামালগুলো আমদানিও আমাদের বাড়াতে হবে। সেক্ষেত্রে আসলে এই ধরনের পোর্ট কিংবা এই ধরনের কন্টেইনার টার্মিনাল নির্মাণ আরো বেশি জরুরি। ঢাকার মধ্যে যে ছোট্ট টার্মিনালটি রয়েছে সেটা তো আসলে চাহিদা পূরণ করতে পারছে না। তাছাড়া ঢাকা থেকে কিংবা ঢাকার আশেপাশের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো আসলে ঢাকার বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ঢাকার বাইরে আসলে এই ধরনের টার্মিনাল নির্মাণ কিংবা কন্টেইনার ডিপো নির্মাণ আসলে কতটুকু প্রয়োজন? ঢাকার বাইরেই তো প্রয়োজন, কারণ ঢাকার ভিতরে তো কোনো ফ্যাক্টরি নেই, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা কোনো ফ্যাক্টরি নেই, বা মানে কোনো গোডাউন নেই। তো ঢাকার মধ্যে কিন্তু এটা মানে খামাখাটা জাম সৃষ্টি করছে রোড ঘাটে। তো এগুলি ঢাকার বাইরে এখনই নিয়ে যেতে হবে এবং এখনই বড় করে করতে হবে। স্টার্ট করে কত বছর পরে এইটা বন্ধ করে অন্য কিছুর জন্য দিয়ে দিতে হবে, তাহলে যানজটটাও কমবে। এবং বেশিরভাগ ফ্যাক্টরি তো গাজীপুর টু একদম টোটাল ভালুকা টালুকা হয়ে বগুড়া পর্যন্ত, তো ওই সাইডে যদি করা হয় তো মানে শিপমেন্টও ভালো হবে। আমাদের গার্মেন্টস অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়, ঠিক মতো শিপমেন্ট করতে পারে না, মাল হয়তো যায়নি, হয়তো তার দোষও নেই, কিন্তু দেখা যায় একটা শিপমেন্টের জন্য তার ফিউচার অর্ডারগুলিও নষ্ট হয়ে যায়, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমরা অনেক ভালো ভালো অর্ডার পাই না, হয়তো আমরা কোনো মতে লো মার্জিনে কাজ করতে হয়। সেই জন্য এই ইনফ্রাস্ট্রাকচারগুলি আমাদের গভর্নমেন্টের দিতে হবে। এবং এটা আমি যেটা মনে করি, এটা আমাদের প্রাইভেটলি কথা বলে বা যারা এই ব্যবসার সাথে সমস্যা তাদের সাথে কথা বলে তারা এটার সলিউশন আরো বেটার দিতে পারবে আর কি। তো সেটা আসলে সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ হতে পারে। ব্যবসায়ীরা তো আসলে সরকারকে প্রস্তাব দিতে পারে, এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু এগিয়ে আসছে না। ব্যবসায়ীরা তো সরকারকে প্রস্তাব দেয়, সরকারকে যেহেতু এটা হচ্ছে না, সরকারের তো ব্যবসায়ীদের আগে প্রস্তাব আসে, বসার জন্য বসতে হবে। ব্যবসায়ীরা তো চাই, ব্যবসায়ীরা ব্যবসা করতে চায়, তো এইখানে করলে এইখানেও তো একটা ব্যবসা ক্রিয়েট হবে এবং দেশেরও উপকার হবে এবং এই প্রফিট মার্জিনটা বাড়বে। প্রফিট মার্জিন বাড়লে গভর্নমেন্ট ট্যাক্স বেশি পাবে, রেভিনিউ আমাদের বাড়বে, কর্মসংস্থান বাড়বে। শুধুমাত্র কি ঢাকার মধ্যে কিংবা ঢাকার আশেপাশে এটা নির্মাণ আসলে প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে চিটাগাং কিংবা উত্তরবঙ্গে কিংবা দক্ষিণ অঞ্চলেও আসলে এখন ইন্ডাস্ট্রি সম্প্রসারিত হচ্ছে। একটাই তো এখন পর্যন্ত যে এই 6 বছরে হয়নি, করাটা উচিত। যত জায়গায় আছে ইন্ডাস্ট্রি ওইখানে একটা করে পোর্ট থাকলে কিন্তু ভালো। সব দেশে কিন্তু প্রাইভেট পোর্ট আছে, ইভেন যারা আমদানিকৃত আইটেমও আছে এগুলি কিন্তু পোর্টের বাইরেও ইন হাউসও কিছু মানে বন্ডেড ওয়্যার হাউসও থাকে। মানে এক জায়গায় এতগুলি জাম কিন্তু থাকে না, সেন্ট্রালাইজ থাকে না। যেমন আমি গাড়ির থেকে আছি, যেমন মালয়েশিয়া কিন্তু গাড়ির জন্য আলাদা বন্ডেড ওয়্যার হাউস আছে আলাদা। ওখান থেকে মানে দেখা যাচ্ছে যে আমরা একই পোর্টে গাড়ি আনতেছি, একই পোর্টে গার্মেন্টস মাল, মানে অনেক হ্যাফাজার্ড হয়ে যায়। কিন্তু মানে অনেক খালি জায়গা তো পড়েও আছে আমাদের, যেমন কিছু জায়গায় জাম, কিছু খালি জায়গা, ওইগুলি আমরা ইউটিলাইজ করতে পারি টোটালি। সেটা আসলে কতটুকু হচ্ছে কিংবা সেটা আসলে না হওয়ার কারণটা কি? এটা কি শুধু সরকারের সদিচ্ছার অভাব, নাকি আসলে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে খুব বেশি এগিয়ে আসছেন না, সরকারের উপর সমস্ত দায়ভার চাপাচ্ছেন, সমস্ত সহযোগিতা সরকার করবে, এ ধরনের মানসিকতা কিনা? না, এই ধরনের মানসিকতা না, সরকারও করছে কাজ। আসলে আমাদের দেশটা তো মাত্র বয়স কতদিন বলেন, 71 সালে স্বাধীন হয়েছে, কত 40-42 বছর আছে। ডে বাই ডে হবে, আসলে সব কাজগুলো একসাথে হয়ে গেছে, তো সেই জন্য আগানো একটু সমস্যা হচ্ছে। তো আমাদেরও ব্যবসায়ীদের আগাইতে হবে, গভর্নমেন্টেরও, মানে এই যে আমাদের এই দুইজনের ব্যবসায়ী গভর্নমেন্ট এদের আরো একটু মানে বসতে হবে, আমরা যেটা ইন্টারলিংকটা আরো একটু বেশি দরকার, আরো বেশি আসলে সম্পৃক্ততা দরকার, মিটিং দরকার। আমরা যেটা দেখে থাকি যে কন্টেইনার পরিবহনের যে ব্যবস্থাটা আসলে সেটা অধিকাংশই বাই রোড হয়ে থাকে, অর্থাৎ রাস্তায় ট্রাকের মাধ্যমে কন্টেইনার পরিবহন হয়ে থাকে। আসলে সেটা ট্রেনের পরিবহনটা অনেক বেশি খরচ কম, অনেক বেশি সুযোগ, কিন্তু সেটা আসলে খুব বেশি বাড়ছে না। উন্নত বিশ্বে আমরা দেখি 50% কন্টেইনার ট্রেনের মাধ্যমে পরিবহন হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে মাত্র 3%। কারণটা কি মনে হয় আপনার কাছে? এখন এটার ফ্যাসিলিটিস নেই। ওরা, আমার তো ধারণা মানে যারা ব্যবসায়ী আছে তারা কন্টেইনার ওরকম জায়গা দিতে পারছে না, অতটুক রেল বগিও তারা দিতে পারছে না মানে কন্টেইনার পরিবহনের জন্য। যদি রেল এটা করতে পারে তো মানে ব্যবসায়ীরা তো চাবেই যে যার মানে ট্রান্সপোর্টেশন কস্টটা যত কম হবে সে তো প্রফিট মার্জিনটা ওখানে বাড়াতে পারবে। এটা এখানে রেলকে আর একটু আগায় আসতে হবে, রেলকে নিজেকে এগিয়ে আসতে হবে। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তার আগে একটি জাতীয় খবর জেনে আসছি। কক্সবাজারের নাজিরহাটে সমুদ্র পয়েন্টে বেসরকারি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন এক পাইলট। এই ঘটনায় উদ্ধার করা অপর এক পাইলট হাসপাতালে চিকিৎসাধীন, এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। ফায়ার সার্ভিস জানায় কক্সবাজার বিমানবন্দর থেকে সকাল 9:30টায় যশোরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। এর 10 মিনিট পর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করেন পাইলট, কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পারায় বঙ্গোপসাগরের নাজিরাহাটের পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ 4 জন নিখোঁজ হয়। পরে
স্থানীয় জেলেরা বিধ্বস্ত বিমান থেকে পাইলট সহ দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক পাইলটের মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বিমান বাহিনীর একটি দল। আমরা এখন রায়হান ভাই, আমরা এর আগে যে কন্টেইনার বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনি তো গাড়ি আমদানির সঙ্গে জড়িত রয়েছেন এবং পোর্টের মাধ্যমে আসলে গাড়িগুলো আমদানি করতে হয়। তো আমরা প্রতি বছরই কিংবা বিভিন্ন সময় দেখে থাকি পোর্টে গাড়ির একটি জট নিয়ে সবসময় কথা বলা হয়ে থাকে। আসলে জট নিরসনে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আপনাদের প্রোগ্রামে আগেও বলেছি, এটা কিন্তু কিছু গাড়ির, এটা 5 বছরে কিছু জমা গাড়ির জট, 500-600 গাড়ি, ওই গাড়ি নিয়ে কিন্তু বারবার কথা হচ্ছে। ওইটা কিন্তু মানে চলমান কোনো প্রক্রিয়া না, ওটা কিছু গাড়ি রয়ে গেছে, ওই এটা একটা প্রক্রিয়াধীন আছে, হয়তো ওইটা খুব রিসেন্টলি শেষ হয়ে যাবে। মানে আসলে এই যে পুরো সার্বিক গাড়ি কিংবা পুরো ব্যবস্থাপনার উপরে না, আসলে নির্দিষ্ট একটি সংখ্যা নিয়ে এটা নির্দিষ্ট একটা সংখ্যা নিয়ে আছে এটা। হ্যাঁ, তো আরেকটি বিষয়, আপনাদের বারভিডার পক্ষ থেকে কিংবা যারা গাড়ি আমদানি করেন তারা এর আগেও এই দাবিটি করেছে যে পরিবেশ বান্ধব গাড়ি আমদানি বিষয়ে একটি সুযোগ চেয়েছে সরকার থেকে, আসলে সুযোগটা দেয়া হয়েছে, কিন্তু রিকন্ডিশন গাড়ি আমদানি বিষয়ে সরকার তেমন কোনো সুযোগ দিচ্ছে না। তো এই বিষয়টা আসলে আপনাদের আপনি হাইব্রিড গাড়ি নিয়ে বলছেন? কথা বলছি। জি হ্যাঁ, আমরা লাস্ট 3 বছর ধরে আমরা এটা চাচ্ছি, যেটা নতুন গাড়িদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো গত বছরই আমরা পেয়ে যাব, আমরা আশা করেছিলাম। আমরা মানে যথেষ্ট আমাদের সাথে এনবিআর এর মিটিং এ, অর্থমন্ত্রী মহোদয়ের মিটিং এ আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমরা যদি হাইব্রিড গাড়িগুলো ইম্পোর্ট করি তো কি কি বেনিফিট আমরা জাতিকে দিতে পারবো, কিন্তু আদৌ অব্দি এটা হয়নি। তো এই আশা করছি এবার হয়ে যাবে। তো হলে তো মানে হাইব্রিড গাড়িটা তো আপনি জানেন এটা জ্বালানি সাশ্রয়, যেহেতু আমাদের দেশে গ্যাসের চাপ আছে, আমরা ইন্ডাস্ট্রিতে গ্যাস দিতে পারি না। তো সেই ক্ষেত্রে হাইব্রিড গাড়ি হলে অনেক আমরা এইটা তেলে চলবে এবং তবে এটা ব্যাটারিতে কনভার্ট হয়, দেখেন আমরা অনেক গ্যাস সেভ করতে পারবো। এবং আমরা রিকন্ডিশন যদি আমদানি করি, তো আমরা তো যেহেতু 2 বছর 3 বছর পুরনো আনি, তো আমরা সেই ক্ষেত্রে ফরেন কারেন্সি অনেক সেভ করতে পারবো। যে গাড়িটা নতুন $20,000 খরচ করতে হবে, আমাদের ওটা 10-12,000 খরচ করলে, এবং এর চেয়ে ভালো মানের। আপনি জানেন তো যেগুলি হোম মডেল হয় এগুলির মান অনেক ভালো। এক্সপোর্ট মডেল আনার সময় তো আমরা চেষ্টা করি যে এটার কস্ট মিনিমাইজ কিভাবে করা যায়, একটা ইয়ে থাকে। আর যেহেতু হোম মডেল, তো ওখানে তো আমাদের কিছু করার নেই, তো এই ভালোটাই আনতে। আর এটা তো মানে জাপান আর কি, যে নিজের দেশে ভালোটাই বানায়, এক্সপোর্টের সময় হয়তো ওরা চিন্তা করে যে একটু কি করা যায় আর কি। মানে সেক্ষেত্রে আরো বেশি আমাদের ফরেন কারেন্সি সাশ্রয় এবং পরিবেশের জন্য অনেক বেশি ফরেন কারেন্সি সাশ্রয় হবে, এবং আমাদের দেশের ক্রেতারা কম মূল্যে ভালো গাড়িটা পাবে। আর ইনফ্যাক্ট প্রতি বছরই কিছু কিছু মডেল হাইব্রিডে কনভার্ট হচ্ছে জাপানে। তো এইভাবে 2020-র দিকে কিন্তু 90% গাড়ি হাইব্রিডে কনভার্ট হবে। এখন থেকে যদি এটা আমাদেরকে মানে সুযোগটা না দেওয়া হয়, একটা পর্যায়ে যাতে স্টাক হয়ে যাবে। এবং আমাদের এই ওয়ার্কশপগুলির ডেভেলপমেন্টের ব্যাপার আছে, যে হাইব্রিড গাড়িগুলি কিভাবে মেনটেনেন্স হবে পরে, যদি এখন থেকে আমরা না পাই, পরে ফিউচারে এটা একটা বাধার সম্মুখীন হবো। কিন্তু আমরা এমন কাস্টমাররা পরে গাড়ি পাবে না, পরে দেখা যাবে কিছু কিছু গাড়ি অনেক বেশি মূল্যে কিনতে, যখন এটা মানে প্রাপ্তিটা থাকবে না, অত অ্যাভেলেবিলিটি যখন কমে যাবে। প্রতি বছর বাজেটের আগেই গাড়ি নিয়ে আসলে ক্রেতাদের কিংবা যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের একটি আগ্রহ থাকে গাড়ির উপরে ট্যাক্স বাড়লো কি কমলো। আপনাদেরও একটি প্রত্যাশা থাকে অর্থমন্ত্রীর সঙ্গে কিংবা এনবিআর এর সঙ্গে আপনারা আলোচনা করে থাকেন। গতকালও বারবিটার সঙ্গে এনবিআর একটি আলোচনা হয়েছে। তো আপনাদের আসলে নিয়ে হয়েছে অ্যাকচুয়ালি, তো বাজেটকে নিয়ে আসলে আপনারা কোনো ভাবছেন কিনা, অথবা আসছে বাজেটের আগে আপনাদের কোনো? গতকালেরটা একটু বলে দিই, আমাদের যে ভ্যাট নিয়ে যেটা আমাদের এনবিআর এর সাথে হচ্ছে, এটা আমাদের একটা অনেক দিনের দাবি ছিল। আমরা যে উৎসে ভ্যাটটা দিয়ে আসি, এরপরে আমাদের কিছু ভ্যাট অফিসার যে আমাদের বিভিন্ন শোরুমে মানে আবার একটা ভ্যাটের কথা বলতেছে, কিন্তু আমরা কিন্তু উৎসে একটা ভ্যাট দিয়েছি। আমরা বলেছি যে এইটা মানে এই জিনিসটা যেহেতু পরে তো একটা সমস্যা ক্রিয়েট করে, তাহলে উৎসে ভ্যাট আর একটু বাড়ায় নেওয়া হোক, কিন্তু এটা প্রথমে শেষ করে দেওয়া হোক। ডাবল কাউন্টিং, হ্যাঁ, এটা নিয়ে এটা মেনটেন করাও একটা ঝামেলা। তো উৎসে বেশি যদি আরো 1% বাড়ায় না হয় তাও সমস্যা নেই, কিন্তু এটা পরবর্তীতে কিন্তু আমাদের একটা হ্যাসেল হয়ে যাবে। আপনি তো বুঝতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আসবে, ওইটা আবার ইয়ে করে, যেহেতু আমরা উৎসে দিয়ে দিচ্ছি, এরপরে তো আর দেওয়ার প্রয়োজন হয় না শোরুম থেকে। এইটা নিয়ে আলোচনা ছিল, ওনারা আমাদের আশ্বাস দিতে হয়তো এটা ভালো হবে। আর বাজেট নিয়ে যেটা বলতেছেন, প্রত্যাশা সবচেয়ে বেশি যেটা আমরা বারবার বলছি, আমরা চাচ্ছি না যে বাজেটে আপ অ্যান্ড ডাউন, এটা আমাদের ব্যবসা এবং কাস্টমার দুজনের জন্যই খারাপ। আমরা কিন্তু ফিক্সড ডিউটির কথা বলছি আর কি। যদি একটা ফিক্সড ডিউটি হয়, বিশ্বের সব জায়গায় কিন্তু একটা পলিসি 5 বছরে চেঞ্জ হয়, হুট করে চেঞ্জ হয় না। এটা কিন্তু হয় ব্যবসায়ের জন্য ভালো হবে বা কাস্টমার, মানে কেউ না কেউ কিন্তু বেনিফিট হবে, কেউ না কেউ লুজার হবে। তো একটা স্ট্যাবিলিটি থাকলে কিন্তু সবার জন্য বেটার হয়। যদি দাম কমে যায়, আমাদের স্টক থাকলে আমরা লুজার হব, আর যদি বেড়ে যায় তো কাস্টমার লুজার হবে। তো একটা স্ট্যাবিলিটি থাকাটা উচিত।
আসলে একটা নির্দিষ্ট সময় কিংবা একটি হ্যাঁ, বেঁধে দেওয়া সার্টেন উচিত। টাইম পর্যন্ত আসলে সিদ্ধান্তগুলো এমনি তো আমাদের একটা, আপনি জানেন আমাদের ডিউটি স্ট্রাকচারটা ইএন এর ফ্ল্যাকচুয়ালের কারণে ইএন এর আপ ডাউনের উপর অনেক নির্ভর করে। যেমন গত 2 মাস আগে কিন্তু ইএন 124 ছিল, এখন 112, 13, 14। এই কারণেই তো অনেক আপ ডাউন, এটা আমাদের তো ক্যালকুলেট করতে পারি না। আর মোস্ট অফ দ্য বিজনেসম্যান তো ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে, তো আমরা যদি একটু 19-20 হয় আমাদের জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আসলে বাজেটে কেমন প্রত্যাশা করছেন? এটা তো সিদ্ধান্তের নীতিগত সিদ্ধান্তে কিংবা যে পলিসি গ্রহণের ক্ষেত্রে কথা বলেন, তো বাজেটে কোনো প্রত্যাশা আপনাদের রয়েছে বাজেটের কিনা? প্রত্যাশা, সর্বপ্রথম প্রত্যাশা আমাদের হাইব্রিড গাড়ি নিয়ে এটা ওপেন করে দেওয়া হোক, এটা খুবই অতি জরুরি। এবং যেটা মাইক্রোবাসের ট্যাক্স, আমরা যেটা খুব সাধারণ কাজে ব্যবহার হয়, অ্যাম্বুলেন্স, তারপর আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন দেখা যায় একসাথে অনেকজন পরিবহন করছে এবং আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো একসাথে অনেক লোক নিচ্ছে, ওইটার ট্যাক্সটা একটু রিডিউস করার জন্য আমরা গতবারও বলেছিলাম। এই দুইটা আইটেমই আমাদের বেশি চাওয়া এবার। গণপরিবহনের ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, শুধুমাত্র প্রাইভেট কার কিংবা ব্যক্তি গাড়ির থেকে? গণপরিবহন বলতে যদি আমরা মিনি বাস আনতাম আগে, এখনো টুকটাক আনি, কিন্তু মিনি বাসের ট্যাক্সের চেয়ে বলবো যে এটা ইয়ার ব্যারিয়ারটা বেশি। 5 ইয়ার্স আমাদের বেঁধে দেওয়া আছে, কিন্তু জাপানে 5 ইয়ার্সে কোনো গাড়ি তেমন পাওয়া যায় না ভালো প্রাইসে। 7 ইয়ার্স বা 10 ইয়ার্স যদি হয়, এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয় অনেক আগে থেকে আবেদন করেছি যে কমার্শিয়াল কারগুলি, পিক আপগুলি আমাদের 7-10 ইয়ার্স দেওয়া হোক। এবং এই গাড়িগুলি এখন আপনি দেখেন আজকে 30-40 বছর আগের পিক আপগুলিও এখনো কিন্তু ওই তেজগাঁ যেখানে পিক আপ ডিপো গেলে বুঝতে পারবেন যে আমাদের ওই জাপানিজ পিক আপগুলি কিন্তু এখনো চলতেছে। ওয়ারএস নাম বলবো না, অনেক নতুন গাড়িগুলি 2-3 বছরে কিন্তু ওটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, হয়তো বিকল হয়ে পড়ে আছে। তো আমাদের যদি ইয়ার ব্যারিয়ারটা একটু বাড়িয়ে দেওয়া হয় 7 ইয়ার্স বা 10 ইয়ার্স, তো ওইখানেও ফরেন কারেন্সি সেভ হবে এবং আমাদের যে ইন্ডাস্ট্রিজ মালিকরা কিন্তু পরিবহন খাতে সুবিধা পাবে। আমরাও চাই যে আপনাদের এই প্রত্যাশাগুলো পূরণ হোক এবং ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনে আপনারা আরো বেশি ভূমিকা রাখেন। ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম বারবিডার সাবেক সহসভাপতি রায়হান আজাদের কাছে। আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল ইনলাইন কন্টেইনার ডিপো, আইসিটি ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে, একই সঙ্গে আমদানি করা গাড়ির বিষয়ে। সুন্দরবন ও আশেপাশে এলাকায় থামছে না হরিণ শিকার। হরিণ শিকার করে মাংস ও চামড়া পাচার করছে একটি চক্র। এমন অপতৎপরতায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। সচেতন মহল বলছে প্রশাসনের দুর্বলতার কারণেই এটি সম্ভব হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত। সুন্দরবনের অন্যতম সৌন্দর্য মায়াবী চিত্রা হরিণ, কিন্তু অর্থলোভী কিছু অসাধু চক্রের অপতৎপরতা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এ সৌন্দর্যকে। বছর বছর আশঙ্কাজনকভাবে কমছে সুন্দরবন ও আশপাশের হরিণ সংখ্যা। গত 1 বছর ধরে বরগুনার পাথরঘাটায় 5 থেকে 6টি চক্র সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে হরিণ শিকার করছে। চরদোয়ানি এলাকায় বিক্রি হচ্ছে হরিণের মাংস। কিছুদিন পরপর এই এলাকা থেকে জব্দ হচ্ছে জীবিত হরিণ, এর মাংস ও চামড়া। তবে প্রশাসনের সংশ্লিষ্টতার কারণে শিকারীরা গ্রেপ্তার হচ্ছে না বলে দাবি সচেতন মহলের। এই শিকারীদেরকে গ্রেপ্তার করা, আটক করা আসলে প্রশাসনের ব্যর্থতা মনে করি। কারণ প্রশাসন ইচ্ছা করলে এদেরকে ধরতে পারে, এদেরকে সাজা দিতে পারে। যারা শিকারী তাদের সঙ্গে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা গোপন আতাত আছে, তার মাধ্যমেই এই কাজটা হয়। মাঝে মাঝে হরিণ উদ্ধার করা দরকার, এই উদ্ধার করে দেখায়। অবশ্য পুলিশ বলছে বনে শিকারীদের অবস্থান না জানায় পাচারকারীদের ধরা গেলেও তাদের আটক করা যাচ্ছে না। পাচারকারীরা হয়তো একটা গ্রুপের সাথে কন্ট্যাক্ট করে হরিণের চামড়া, তারা হরিণ মেরার পর হরিণের চামড়াটা নিয়ে যায়। পাচারকারীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা আর তাদের কোনো ক্লু দিতে পারে না। তবে আমরা ওই ব্যাপারটি নিয়ে কাজ করছি এবং একই সাথে কোস্টগার্ডও কাজ করছে। এই জয়েন্ট অপারেশনের মধ্য দিয়ে আমরা হয়তোবা আরো ভালো কিছু করতে পারবো। গত 7 মাসে র্যাব, পুলিশ, কোস্টগার্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে 7টি হরিণের চামড়া ও 439 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে, কিন্তু শিকারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। 16,887 কোটি 81 লাখ টাকার 16টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি সহায়তা ধরা হয়েছে 14,041 কোটি 27 লাখ টাকা, প্রকল্প সাহায্য 2,250 কোটি 27 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ধরা হয়েছে 596 কোটি 27 লাখ টাকা। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটি পল্লী বিদ্যুতের আওতায় 15 লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 6,905 কোটি 41 লাখ টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে। 2018 সালের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ।
সবশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি ছিল 5.62%, যা গেল 41 মাসের মধ্যে সর্বনিম্ন। সঞ্চালন লাইনটি নির্মাণ করার জন্য আমাদের ব্যয় হবে 6,915 কোটি টাকা। এটা পুরোটাই জিওবি টাকা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড 77টি সমিতির মাধ্যমে এই কাজটি তারা সম্পন্ন করবে। এই কাজটি হয়ে গেলে আমাদের নতুন গ্রাহক বিদ্যুৎ পাবেন আরো 15 লক্ষ। 6.07% থেকে 5.62% নেমে আসছে। গত 41 মাসে এটি হচ্ছে সর্বনিম্ন মূল্যস্ফীতির পরিমাণ। বহুমুখী পাট পণ্য উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের যোগান দিতে আগামী 6 মাসের মধ্যে বিশেষায়িত পাটকল স্থাপন করবে সরকার। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট পণ্য মেলা 2016 সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। প্রতিমন্ত্রী বলেন, পাট থেকে নানামুখী পণ্য উৎপাদনে উদ্যোক্তারা যেন কাঁচামাল সংকটে না ভোগেন এবং আমদানি নির্ভর না হয়ে পড়েন তা নিশ্চিতেও কাজ করছেন তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক জানান, কাঁচা পাট রপ্তানি বন্ধ করার মতো সাহসী সিদ্ধান্ত নেয়ার কারণে শিগগিরই দেশে কয়েক হাজার নতুন উদ্যোক্তা তৈরি হবে। এ সময় পাট খাতের উন্নয়নে উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মেলা বছরে কয়েকবার আয়োজনের আহ্বান জানানো হয়। স্পেশালাইজড জুট মিল করার জন্য আজ থেকে 3 মাস আগে 6 মাস আগে থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই জুট মিলের যে প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা বিশ্বাস করি আগামী 6 মাসের মধ্যে এই বাংলাদেশে আমরা স্পেশালাইজড জুট মিল স্থাপন করব এবং সেই জুট মিল থেকে যে বেসরকারি উদ্যোক্তাদের জন্য র মেটেরিয়ালস ভারতের জুট মিল থেকে যে রেটে যে দামে তারা পায় তার চেয়ে আরো কম দামে যাতে আপনারা পেতে পারেন তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের নতুন লোগো উন্মোচন সহ রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। স্বপ্ন হাসিমুখের স্লোগানে যাত্রা শুরু করা এই রিব্র্যান্ডিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান টেলিকম কোম্পানি হিসেবে টেলিটককে প্রতিষ্ঠিত করতেই এই রিব্র্যান্ডিং এবং নতুন লোগো উন্মোচন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8 নারীকে RTV জয়া আলোচিত নারী 2016 সম্মাননা প্রদান করা হয়েছে। নারী দিবস উপলক্ষে চতুর্থবারের মতো এ সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মাননা দেয়া হয়। এবার এ সম্মাননা পেয়েছেন শিক্ষাঙ্গনে জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ, সঙ্গীতে রুনা লায়লা, অভিনয়ে কোহিনুর আক্তার সুচন্দা, সাহিত্যে নাসরিন জাহান, নারী উদ্যোক্তা গোলাপ বানু, ক্রীড়ায় মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শিলা, ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চু ও এ সম্মাননা পেয়েছেন। জনগণকে আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে সাভারে অনুষ্ঠিত হয়ে গেল রাজস্ব সংলাপ 2016। গতকাল সাভার পৌরসভা মিলনায়তনে রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জেলার আয়করদাতা ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে রাজস্ব কর্মকর্তাদের কর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় আয়করের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা দেন অতিথিরা। পরে পৌর এলাকার সেরা করদাতাদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। চলতি বছর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $40 পৌঁছেছে। মঙ্গলবার তেলের দাম $40 পৌঁছায়, তবে বুধবারই তা $39.99 নেমে আসে। জানুয়ারিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন $28 পৌঁছায়। এই সময়টা জ্বালানি তেলের পাশাপাশি বেড়েছে ধাতব পণ্যের দাম। এর মধ্যে লৌহজাত পণ্যের দাম বেড়েছে 20% পর্যন্ত। মূলত জ্বালানি তেল উত্তোলক এবং রপ্তানিকারক দেশগুলোর জ্বালানি উত্তোলন কমানোয় তেলের দাম বাড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি মাসে জ্বালানি উত্তোলক দেশগুলোর আরেকবার বৈঠকে বসার কথা রয়েছে। তবে বিভিন্ন ঋণ মান নিয়ন্ত্রণকারী সংস্থা বলছে, বছরের শেষ নাগাদ $35 আশেপাশেই থাকবে জ্বালানির দাম।
পশ্চিমা নিষেধাজ্ঞার পূর্ববর্তী সময়ের মতো দৈনিক ২৬ লাখ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করতে চায় ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে দৈনিক ৪ লাখ ব্যারেল পেট্রোলিয়াম রপ্তানি করলেও কয়েক মাসের মধ্যেই পূর্বের অবস্থানে ফিরে যাবে ইরান। ২০১১ সালে নিষেধাজ্ঞা আরোপের পূর্বে দৈনিক ২৬ লাখ ব্যারেল পেট্রোলিয়াম রপ্তানি করত ইরান। পরমাণু চুক্তির মধ্য দিয়ে ইরানের উপর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ২০১৬ সালের প্রথম প্রান্তিকে দৈনিক ২০ লাখ ব্যারেল পেট্রোলিয়াম রপ্তানির লক্ষ্য রয়েছে ইরানের। বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানগুলোতে প্রধান নির্বাহীর পদে কাজ করছেন ২৫ জন নারী কর্মী। গেল ৩ বছরে নারী নির্বাহীর সংখ্যা ১% বেড়েছে। সম্প্রতি ব্রিটেনের ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়ং এর গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণা অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষতম প্রতিষ্ঠানগুলোতে বোর্ডের সদস্য রয়েছেন অন্তত ২১৫০ জন, যাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ২৫। গবেষণায় আরও দেখা গেছে, নারী নির্বাহী দায়িত্বে নেয়ার পর বেড়েছে প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয়। প্রতিষ্ঠানটি বলছে, যে হারে নারী নির্বাহী সংখ্যা বাড়ছে তাতে আগামী ৭২ বছরে এ হার ৪০% পৌঁছে যাবে। আর তা সব ধরনের প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক বলেও মনে করছেন তারা। অর্থনীতির স্বার্থে গ্রহণ করা জাপানের অ্যাবোনমিক্স নীতি বিফলে যায়নি বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সংসদে বিরোধী দলের নেতাদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অর্থনীতিতে গতি বাড়াতে বিক্রয় কর বাড়ানোর সিদ্ধান্ত সঠিক ছিল এবং ভবিষ্যতে বিক্রয় কর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এক্ষেত্রে আগামী বছরের এপ্রিলে বিক্রয় কর ৮ থেকে ১০% উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের। এর রাজস্ব আয় থেকে উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করবে অ্যাবে সরকার। পাশাপাশি এই অর্থ কাজে লাগানো হবে ঋণের বোঝা কমাতে। তবে বিক্রয় কর বাড়ানোয় কমে গেছে অভ্যন্তরীণ ব্যয়। বিষয়টি অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত ওয়েবসাইটে যে তথ্য দেখতে পাচ্ছি তাতে প্রধান যে 3টি সূচক রয়েছে, ডিএসই এক্স ইন্ডেক্স এবং ডিএসই সরিভিত্তিক সূচক এবং ডিএসই 30 ইন্ডেক্স, 3টি ইন্ডেক্সে আমরা কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। ডিএসই এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত 13 পয়েন্ট মতো বেড়েছে এবং অবস্থান করছে ৪,৪৬৭ পয়েন্টে। ডিএসই সরিভিত্তিক সূচক তাও আসলে 4 পয়েন্ট যোগ হয়েছে এবং এটি অবস্থান করছে ১,০৮৫ পয়েন্টে। ডিএসই 30 ইন্ডেক্সে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি, ৬.৯১ পয়েন্ট যোগ হয়ে এই সূচকটি অবস্থান করছে ১,৭১৬ পয়েন্টে। আমরা যদি এখন পর্যন্ত লেনদেন দেখি তাহলে লেনদেনে কিন্তু আসলে খুব বেশি টাকার অঙ্কে খুব বেশি লেনদেন হয়নি। মাত্র ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে শেয়ার এবং ডিবেঞ্চার, এবং এখন পর্যন্ত দর বাড়ার তালিকায় রয়েছে ১৫৩টি প্রতিষ্ঠানের এবং দর কমেছে ৭০০টি প্রতিষ্ঠান। এবং এখন পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি সকাল থেকে তাতে 50টি প্রতিষ্ঠানের দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমরা যদি টপ 20 শেয়ার তালিকা দেখে নেই তাহলে প্রথমেই রয়েছে সিনো বাংলা। এটি গতকাল ৩৬ টাকা ১০ পয়সা লেনদেন হলেও আজকের সকাল থেকে ৩৭ টাকা ১ পয়সা সর্বোচ্চ দর উঠেছে এবং এখন পর্যন্ত ৩৪ টাকা ৩০ পয়সা সর্বনিম্ন দর এটি লেনদেন হয়েছে। এবং তালিকার 2 নম্বরে রয়েছে সিএমসি কামাল। এটি গতকাল 22 টাকা 60 পয়সা লেনদেন হলেও আজকের 22 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর উঠেছে। তালিকার 3 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স। এটি গতকাল লেনদেন হয়েছিল 40 টাকা, তবে আজকের এর সকাল থেকে দর বেড়েছে। এখন পর্যন্ত 41 টাকা 20 পয়সায় এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 40 টাকা 1 পয়সায়। গতকাল এটি সর্বশেষ লেনদেন হয়েছিল 40 টাকা 70 পয়সায়। তালিকার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার সিমেন্ট। এটি 102 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটি সর্বোচ্চ দর 102 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দর 97 টাকা 60 পয়সা এটি লেনদেন হচ্ছে। তালিকার 5 নম্বরে অবস্থান করছে ইফাদ অটোজ। এটি এখন পর্যন্ত যে লেনদেন তালিকা তাতে আমরা দেখতে পাচ্ছি 95 টাকা 10 পয়সা সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং 93 টাকা 20 পয়সা এটি সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন হয়েছে 94 টাকা 80 পয়সায়। তালিকার 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কাশিম ড্রাইসেল। এটি গতকাল লেনদেন হয়েছে 99 টাকা 20 পয়সা লেনদেন হয়েছে এবং আজকের এখন পর্যন্ত 103 টাকা সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। তালিকার 7 নম্বরে রয়েছে সামিট পাওয়ার। এটি 43 টাকা 10 পয়সায় এখন পর্যন্ত গতকাল লেনদেন হয়েছে এবং এখন পর্যন্ত 43 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর উঠেছে এই প্রতিষ্ঠানটি। তালিকার 8 নম্বরে রয়েছে ওরিন ফার্মা। এটি 40 টাকায়
আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যে দর 40 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন দর 39 টাকা 50 পয়সা। ইস্টার্ন টিউব এটি রয়েছে তালিকার 9 নম্বরে এবং 705 টাকায় গতকাল লেনদেন হলো, আজকের লেনদেন হচ্ছে 729 টাকা। তালিকার 10 নম্বরে রয়েছে এসপিসিএল, এটি 112 টাকায় গতকাল লেনদেন হলেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 113 টাকায় এটি এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ লেনদেন হয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শেয়ারের পরিস্থিতি ছিল এরকম। আবারও জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাংলাদেশ ব্যাংকের অর্থ নিজস্ব সিস্টেম থেকে হ্যাক হওয়ার ঘটনা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, মামলা করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজধানীর যানজট নিরসনের নতুন নতুন প্রকল্প প্রস্তাব জাইকার, গবেষণা নয় বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। পরিকল্পনার 6 বছর পরেও আলোর মুখ দেখেনি গাজীপুরের ধীরাশ্রম আইসিডি, নির্মাণ হলে কমবে পণ্য পরিবহন খরচ। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি এবং সঙ্গে থাকুন সময়ে।